মনিময়, আজকে কিন্তু আমাদের গোটা দেশের নজর রয়েছে রাজধানীর অলিন্দে, কারণ কিন্তু আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান গেলে জমকালো রাষ্ট্রপতি ভবনে। মূলত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে আজকে শপথ বাক্য পাঠ করাবেন, কিন্তু সকাল থেকে তিনি চাল চক্রেও যোগ দিয়েছেন। আর তৃতীয়বারের জন্য আজ প্রধানমন্ত্রী পদের শপথ। মূলত দিল্লি জুড়ে একটা নিরাপত্তা তো রয়েছে, মূলত পঞ্চম স্তরীয় নিরাপত্তার বলার ব্যবস্থা করা হচ্ছে। দিল্লিতে 144 ধারা জারি রয়েছে, সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তারা উপস্থিত রয়েছেন এই শপথ গ্রহণকে ঘিরে। মণিময়, একেবারে তাই। এবং আজকে খুব স্বাভাবিকভাবেই গোটা ছবিটা তো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব, তুলে ধরবো। পরিস্থিতি যে যে জায়গায় যাবে সমস্ত বিষয় আজকে আলোচনার জায়গায় নিয়ে আসবার চেষ্টা করবো। আমরা যে বিষয় নিয়ে জিরো আওয়ার করবো সেটা আসছি, তবে তার আগে একটুখানি দিল্লিতে নজর রাখি। শর্মিষ্ঠা যেমনটা জানাচ্ছিল, আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি দিল্লি থেকে। সত্যজিৎ, আপাতত ছবিটা ঠিক কি রয়েছে একটু জানাও আমাদেরকে, কারা কারা উপস্থিত হচ্ছেন, মহল কেমন রয়েছে সেখানে একটু জানাও। দেখো, নির্দিষ্টভাবে তুমি তো জানোই যে ভারতের তরফে যে আমন্ত্রণ, যদি আমন্ত্রণের জায়গা থেকে আমরা দেখি, সাগর মিশন বলে যে মিশনটি ভারতবর্ষের ক্ষেত্রে আছে, অর্থাৎ ভারতবর্ষ তার ভারত মহাসাগর, আরব এবং বঙ্গোপসাগর, এই সাগর এবং মহাসাগর তীরবর্তী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক ভারতবর্ষ বারংবার চেয়েছে। তার কারণ চৈনিক আগ্রাসন, চীন যেভাবে বিভিন্ন প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালাচ্ছে, যেমন তুমি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখে থাকো, বাংলাদেশও চীনের প্রচুর ইনভেস্টমেন্ট আছে, ফলে ভারত ভীষণ সতর্ক। তাই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ, একই সঙ্গে মালদ্বীপ, যদিও মালদ্বীপ সার্কভুক্ত নয়, এই সমস্ত দেশের এবং পাশাপাশি অন্যান্য যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে, প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। প্রথম ছবি বাংলাদেশ, তারা একেবারে সৌজন্যের ছবি, সৌহার্দ্যের ছবি আমরা দেখেছি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি গতকালই এসে পৌঁছেছিলেন। এবং তোমাকে বলে রাখবো যে সেই আবহেই আজকে ভারতবর্ষ চাইছে বা ভারত চাইছে তার বিদেশ নীতিকে যে জায়গায়, অর্থাৎ 19 থেকে 24 পর্যন্ত যেভাবে ভারতের বিদেশ নীতি অত্যন্ত সুদক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, সেভাবেই আগামী দিনে পরিচালনা করা এবং সেভাবেই আমন্ত্রণ, অর্থাৎ যারাই এসছেন নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপ সহ বিভিন্ন যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে, তাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্কের কথা চিন্তাভাবনা, আরও সম্পর্ককে মজবুত করার কথা যেমন চিন্তাভাবনা করা হচ্ছে বা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি শুরু হয়েছে, সেই বিষয়টা মাথায় রেখেই এই আমন্ত্রণ বলে বিভিন্ন অংশ মনে করছে। তবে তোমাকে বলবো, ভারতবর্ষের পশ্চিম অংশ, পশ্চিম প্রান্ত, সেখানে পাকিস্তান এবং প্রতিবেশী এই রাষ্ট্রটির সঙ্গে ভারতবর্ষের অদ্ভুত নিরবতার একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে। কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে যাবেন, পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সৌজন্যমূলক বার্তা এখনো পর্যন্ত আসেনি বলেই সূত্র মারফত তথ্য সামনে আসছে। নির্দিষ্টভাবে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বা তারিক দার সেখানকার বিদেশ মন্ত্রী, তারা কেউই কোনো সৌজন্য বার্তা এখনো পর্যন্ত জ্ঞাপন করেননি। তেমনভাবে আমন্ত্রণও এখান থেকে যায়নি বলেই তথ্য সামনে আসছে। ফলে এই গুরুত্বপূর্ণ পশ্চিম প্রান্তের প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্কের প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক যদি সুমধুর থাকে, সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয়ের বাণিজ্যিক দিকটা অনেকটাই ভালো হয় এবং উভয় দেশের যে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হয়। অদ্ভুত নিয়ম বা অদ্ভুত একটা সম্পর্কের বুনিয়াদ থেকে পাকিস্তান এখনো পর্যন্ত অদ্ভুতভাবে চুপ করে রয়েছে। পরবর্তী এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন তৃতীয়বারের জন্য, এবং অবশ্যই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দৃষ্টান্ত অনুকরণ করে তৃতীয়বারের জন্য তিনি শপথ নিতে চলেছেন, তার আগে একটা সৌহার্দ্য বার্তা বা সৌজন্যমূলক বার্তা আসা দরকার ছিল বলে বিভিন্ন ডিপ্লোম্যাটিক বা বিভিন্ন যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে যারা চর্চা করেন তারা মনে করছেন। এক্ষেত্রে এই সম্পর্কটা কী হয় গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এভাবেই বিদেশি দূত বা রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তোমাকে তার ছোট্ট একটা তথ্য দিয়ে রাখবো যে ভুটানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সাক্ষাৎ করবেন, সৌজন্যমূলক সাক্ষাৎকার। অর্থাৎ ভারতবর্ষের আমন্ত্রণে এসেও সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিচ্ছে। এটা এই দক্ষিণ এশিয়ার যে সামগ্রিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিভিন্ন অংশ মনে করছে। মণিময়, সত্যজিৎ সরাসরি থাকবার জন্য, এটা হচ্ছে নয়াদিল্লি থেকে ছবি আমাদের চিফ রিপোর্টার জানাচ্ছিলেন। এবং খুব স্বাভাবিকভাবে আপনারা তো জানতেই পারছেন যারা যারা উপস্থিত থাকবেন, তালিকাটা দীর্ঘ এবং একই সঙ্গে দাঁড়িয়ে জিরো আওয়ারে আজকে অত্যন্ত গুরুত্ব রাখছে, কারণ এরপর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় যাবে ভারতের। একদিকে দাঁড়িয়ে এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত থাকছেন আপনাদেরকে জানাচ্ছিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ জানানো হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলির
যেখানে মোদির শপথ, সেখানে বিদেশি অতিথি হিসেবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের রাষ্ট্রপতি, মরিশাসের প্রধানমন্ত্রীরা তো প্রত্যেকেই রয়েছেন। ঠিক। এবং ঠিক এই জায়গায় আজকে আমরা জানবার চেষ্টা করবো, আলোচনাতে আসবো যে আগামীতে পাক এবং ভারতের সম্পর্ক কোন জায়গায় যেতে চলেছে, কেমন হতে চলেছে ভারতের সঙ্গে বিশ্বের সম্পর্ক, কেমন হতে চলেছে মোদির 3.0 বৈদেশিক নীতি। শর্মিষ্ঠা, একে একে আমরা এই বিষয়গুলো জানবো। একদমই তাই, কারণ সব থেকে বড় কথা, আজ প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছেন শুধু এই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, নেপালের প্রধানমন্ত্রী তারা আসছেন এবং ইসরায়েলের সঙ্গে মূলত রাষ্ট্রপুঞ্জে কালো তালিকাভুক্ত হয়েছে ইসরায়েল, কিন্তু ভারতের সঙ্গে এখন কেমন সম্পর্ক হতে চলেছে গোটা বিশ্বের সবটাই নজর থাকবে। চলো মণিময়, আমি আর তুমি যাওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী যোগ দিয়েছেন জিরো আওয়ারে। দেবাশিস বাবু, স্বাগত জানাই জিরো আওয়ারে। আজকে একটা আলাদা দিন এবং গোটা দেশের নজর রয়েছে রাজধানীর অলিন্দের দিকে। সব থেকে বড় কথা, সেই মান্দ্রকন 7:15 যখন শপথ নেবেন, কিন্তু প্রশ্ন উঠছে আজকেই অতিথি চমকই রয়েছে মূলত এই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। কিন্তু আমরা যদি দেখি যে তাবর তাবর বিদেশি রাষ্ট্রপ্রধানরা আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে, কিন্তু থাকছে না কে? পাকিস্তান থাকছে না। এমনকি কোনো রকম পাকিস্তানের তরফ থেকে শুভেচ্ছা বার্তাও ভারতের কাছে এসে পৌঁছেনি। কি প্রভাব পড়তে চলেছে? অলরেডি পাকিস্তানও বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের আগামী পরবর্তী সুসম্পর্কে লাইন আপ কি হতে চলেছে? ভারতের যে বিদেশ নীতি তার একটা হচ্ছে ইউর ফার্স্ট পলিসি, অর্থাৎ দেশগুলোকে গুরুত্ব দেন হিসেবে আমরা দেখেছি। যখন শপথ নেন নরেন্দ্র মোদী, তখন প্রতিবেশী দেশ এসেছিলেন, তারপরে এসেছিলেন এবং আফগানিস্তানের সাথে আফগানিস্তান পাকিস্তান শুভেচ্ছা বার্তা জানায় হওয়ার পরে, এবং পরেও ভারত তরফ থেকে আমন্ত্রণ যায়নি। পাকিস্তানের যদি রাষ্ট্রপতি যদি আমন্ত্রিত হতেন, খুব আশাবাদী ছিলাম না যে তিনি আসলেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকতো বা সম্পর্ক আরো সমৃদ্ধ হতো। এরা সূত্রের বার্তা গেছে বিভিন্ন সময় লাহোর বাজার থেকে শুরু করে চালু করা, তারপর ক্রিকেট ম্যাচ আয়োজন করে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম 2000, তারপরে বিভিন্ন সময়ে মানে আলোচনা খোলা রাখার বার্তা দেওয়া হয়েছে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে সদুত্তর পাওয়া যায়নি বা ইতিবাচক মানে খারাপ পাওয়া যায়নি। সুতরাং পাকিস্তান আসেনি, এটা খুব একটা খারাপ। পাকিস্তান এলেও খুব সম্পর্কের উন্নতি হতো না, কারণ পাকিস্তানের যে দাবি সেটা হচ্ছে কাশ্মীর একমাত্র ইস্যু। দ্বিপাক্ষিক ক্ষেত্রে ভারত বলেছিল বিভিন্ন সময় যে কাশ্মীর ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে আমরা সিকিউরিটি যেটাকে বলছি আমরা পাকিস্তান করেনি। এখন তাৎপর্য যেটা মণ্ডিত সেটা হচ্ছে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, তাদের প্রতিনিধিরা আসছেন। আফ্রিকার দুটি গুরুত্বপূর্ণ দেশ সাথে সুসম্পর্ক রয়েছে, মরিশাস এবং প্রতিনিধি আসছেন। এবং 2014 সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, তিনি একটা নীতি নিয়ে ইন্ডিয়ান লিটারাল স্টেটস নৌ নিরাপত্তা যেটাকে মজবুত করা, সেই উপলক্ষে তিনি ফোন করেছিলেন। মালদ্বীপ, শ্রীলঙ্কাকেও কনফিডেন্স ছিলেন। ফলে এই ভারতবর্ষ তীরবর্তী অঞ্চলের নৌ নিরাপত্তা একদিকে, আরেকদিকে হচ্ছে দেশগুলোর মধ্যে যে কোঅপারেশন আর্থিক ক্ষেত্রে এবং দমনের ক্ষেত্রে এবং পারস্পরিক যে ট্রেড, সেই সমৃদ্ধির ক্ষেত্রে এই দেশগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এবং এই শপথ বাক্যদেরকে নিমন্ত্রণ করার মধ্য দিয়ে আরেকবার এলেন যে নেইবার ফার্স্ট পলিসি আমরা গুরুত্ব দিচ্ছি। সুতরাং নেইবারদের সাথে যতই সামান্য বিরোধ থাকুক না কেন, হোক জল বন্টনকে কেন্দ্রকে করে হোক অন্যান্য সমস্যা, সেখানে নেইবারদেরকে আমরা কখনো দূরে রাখবো না, নেইবার গুরুত্ব দেবো। দেবাশিস বাবু, এখান থেকে একটা বিষয়, কারণ এর আগেও আমরা দেখেছি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো মোদী পায়নি, কারণ এনডিএ জোট সরকার তৈরি হতে চলেছে। কিন্তু প্রশ্ন উঠছে, ক্ষমতায় তো সে প্রধানমন্ত্রী হিসেবে কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী, কিন্তু মোদীতে কি কোথাও পাকিস্তানের ভয়ে এখন একটা সিটে থাকছে তারা? কারণ আবার অন্যদিকে যদি দেখি যে পাকিস্তানি ব্যবসায়ীদের একাংশ তারা বলছেন যে মোদী তো ভারতের জন্য ভালো, পাকিস্তানের জন্য ভালো। এই দ্বিমতের জায়গাটা তৈরি হচ্ছে কেন? হ্যাঁ, মানে এই সরকারকে ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে বালাকোট ইনসিডেন্ট ঘটে গিয়েছে 2019-এর যেভাবে বিভিন্ন যে প্রবেশ সংক্রান্ত বা ডিটেন্সি ঘটেছে জম্মু কাশ্মীরে, স্ক্র্যাপিং অফ আর্টিকেল 370
এবং তারপরে পাক অকুপাইড কাশ্মীর সম্পর্কে ভারতের যে দৃঢ় মনোভাব এই বার্তা গিয়েছে দিল্লি থেকে। সুতরাং ভয়ের একটা কারণ তো অবশ্যই রয়েছে। পাকিস্তান চায় না ভারতের সাথে কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ হোক, অর্থাৎ এই যে সমস্যা সেটা ইরিকনসিলেবল, তো পাকিস্তান সেটাই মনে করে। অর্থাৎ এই সমস্যা একটা কারণ হচ্ছে পাকিস্তানের মিলিটারি এলিট রয়েছেন, মিলিটারিদের একটা বড় আয়ের উৎস হচ্ছে যে অস্ত্রের। ভারত আমাদের শত্রু, ভারতের ভীতি রয়েছে, এই যুগ থেকে তারা প্রতি বছর মিলিটারি বাজেট বাড়িয়ে যায়। সুতরাং তারা যদি সমঝোতার ঘাটে শান্তি স্থাপিত হবে, হলে অস্ত্র কেনার দিকে আর ব্যয় বাড়াতে পারবে না। সুতরাং মিলিটারি এলিটরা চার সম্পর্ক থাকুক, কারণ পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্ট মিলিটারিদের পরামর্শ। সুতরাং এই শাহবাজ শরীফের সরকারকেও মিলিটারি এলিটদের মানে সমর্থন পেতে হবে বলে তারা রিস্ক নিচ্ছে না ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য। এবং দেবাশিস বাবু, এর পরবর্তী পরিস্থিতি মানে গোটা বিশ্বের সঙ্গে বলুন বা বৈদেশিক নীতি বলুন, মোদী সরকার 3.0, গোটা পরিস্থিতিটা কোন জায়গায় যাবে আপনার কি সেই জায়গায় মনে হয়? শুনতে পাচ্ছেন দেবাশিস বাবু? রিপিট করুন প্লিজ। আমি বলছি এরপর পরবর্তীতে বৈদেশিক নীতি বা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যে সম্পর্ক, গোটা ছবিটা কোন জায়গায় যাবে, কিভাবে সাজানো হবে, কি কি পরিকল্পনা থাকতে পারে আগামী সময়, আপনার কি ধারণা? আচ্ছা, আমার যেটুকু মনে হয় সেটুকু, যে দেশগুলোর সাথে বিভিন্ন সম্পন্ন হয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি, কখনো টেকনোলজিক্যাল ট্রিটি, মানে ইকোনমিক ট্রিটি এবং কালচারাল ট্রিটি, যে বিভিন্ন দেশের মধ্যে, সেই ক্ষেত্রে সেগুলো কন্টিনিউশন। এখন নতুন বিশ্ব রাজনীতি তো পরিবর্তনশীল, এবং আমরা জানি বিগত জাস্ট 2 বছর পরিবর্তন ঘটলো মিডল ইস্টের, বিশেষ করে ইরান ইস্যু, প্যালেস্টাইন ইস্যু, তারপরে ইউক্রেন ইস্যু, ওদিকে তাইওয়ান ইস্যু। সুতরাং এই নতুন নতুন আরো ইস্যু 5 বছরে সেই সামনের ভারতের যে রাষ্ট্রগুলো রয়েছে, যে রাষ্ট্রগুলোর সাথে ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, তাদের সাথে মিলেমিশে কি স্ট্র্যাটেজিক পদক্ষেপ নেবে বা চায়নাকে করার জন্য কিভাবে ইকোনমিক গ্রহণ করবে সেটা ভবিষ্যতেই বলবে। তবে একটা ইমার্জিং ইকোনমি, লার্জেস্ট ইকোনমি হিসেবে আমার মনে হয় যে ইকোনমিটা খুব গুরুত্ব পাবে, কারণ মিলিটারি মিন্সের নিরাপত্তার ক্ষেত্রে, কিন্তু সামরিক প্রদর্শনের জন্য নয়। ইকোনমিক ডিপ্লোমেসির স্বার্থে ভারত বিভিন্ন দেশের সাথে সম্পর্ক, কারণ শুধুমাত্র এফডিআই না, ভারতের পণ্য, ভারতের যে তারা বেশি করে ব্যবসা করতে পারে, বিনিয়োগ করতে পারে। এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে ভারতের যে বিদেশ, তারপর ভারতের যে বেসরকারি কোম্পানি, এরা বাইরে এনার্জি বা তেল খনিগুলো বা গ্যাস তার অধিগ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এগুলো নিশ্চিত করবে। অর্থাৎ এনার্জি সিকিউরিটি এবং খুব গুরুত্ব পাবে বলে মনে হয় আগামী দিনে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যা মানে পরিস্থিতি, মোদী ডেফিনেটলি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন, কিন্তু সামগ্রিকভাবে এনডিএ সরকার, ফলত আগামী সময় যে সম্পর্কটা মানে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে, সেটা কি আরো স্ট্রং হবার জায়গা কি থাকবে? হ্যাঁ, ভারত তো চেষ্টা করছে বিশ্বমিত্র হওয়ার জন্য। এই যে পলিসি আমরা দেখেছি আগে, সরকার তাদের একটা স্লোগান ছিল বিশ্বমিত্র পরিণত হওয়া, তাদের বিশ্ববন্ধু, ফেডারেলিটি, এবং আরেকটা জিনিস ছিল বিশ্বগুরু। বিশ্বগুরু হতে পারবে কিনা অনেকগুলো চেষ্টা করছে অনেকদিন ধরে, যে ভারতের সামরিক শক্তি, প্রযুক্তিগত শক্তি, অর্থনৈতিক শক্তির মাধ্যমে দাবিদার সমৃদ্ধ জাতিপুঞ্জের স্থায়ী সদস্য হওয়ার ক্ষেত্রে অনেক করছে, এটা একটা বিষয়। আর বিশ্বমিত্র হতে গেলে ভারতের যেমন দেশের ক্ষেত্রে বিভিন্ন দেশকে উন্নয়ন করতো, সেক্ষেত্রে প্রতিবেশীদের দিত, দক্ষিণ পূর্ব দিত, আফ্রিকার দেশগুলোকেও দিত। সুতরাং সেই কন্টিনিউটি থাকতো বিশ্বমিত্র গেলে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে যে হয়, শান্তি বিঘ্নিত হয়, মানবাধিকার বিঘ্নিত, সেই সমস্ত রেসপন্ড করতে থাকে, কন্টিনিউ করে, তাহলে গ্রহণযোগ্যতা ভারত সেটা করবে। গান্ধিয়ান ফিলোসফি আছে ভারতের, যে ফরেন পলিসি অ্যাসারশন, অর্থাৎ যে স্ট্র্যাটেজিক অটোনমি, যেটা বলার চেষ্টা করি, যে আমি নিজে মানে বিদেশি শান্তিপূর্ণ বিদেশি বাড়িয়ে দেবো, পাশাপাশি যে যে মৌলিক স্বাধীনতা আছে সুস্পষ্ট, এবং সেখানে আমি করবো এই সুদে এটা চেষ্টা করা হবে।
প্যালেস্টাইন ইস্যুতে চেষ্টা করা হয়েছে, ইরান ইস্যুতে চেষ্টা করা হয়েছে, চেষ্টা করে ভারত, তাহলে অটোনমিটা থাকবে এবং অটোনমি হারিয়ে গেলে কিন্তু বিশ্বের অর্থাৎ ভারতকে বিভিন্ন দেশ কিছু কিছু ক্ষেত্রে হয়তো সব সমীহ করছে এই জন্য, কিন্তু এটা পাশাপাশি কিছু মিস ইনফরমেশন যেটা হচ্ছে মানে ভারতকে অভিযোগ সহনশীলতার অভাব সেখানে কিছু এই পুনরুদ্ধার অর্থাৎ এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে, সহনশীলতার প্রশ্ন এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্ন। এখানে কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে ধ্যান দিতে হবে। দেবাশিস বাবু, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, কারণ এর আগেও আমরা দেখলাম ভোটের প্রচার যেভাবে, শুধু তাই নয় সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী, এবং শুধু তাই নয় সেই সময় একটা ব্যক্তি নরেন্দ্র মোদীও কাজ করেছে সেই প্রচারে, কারণ মোদী কা গ্যারান্টি বারবার ফিরে এসেছে তার বক্তব্যে। এবং একটি বক্তব্যের দিকে যদি বিশেষ করে নজর দিই, তাহলে মোদীকে বলতে শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীকে, ইয়ে তো আবি শুরুয়াত হে, পিকচার আবি বাকি হে, অর্থাৎ এখনো দেখার হয়তো অনেক কিছু বা গোটা বিশ্বের সামনে তুলে ধরার অনেকটা বাকি রয়েছে। এবার যেভাবেই হোক, এনডিএ জোট সরকার হোক, যাই হোক, কিন্তু যেহেতু কুর্সি দখল করছেন নরেন্দ্র মোদী, গোটা বিশ্বের দরবারের কাছে, বিশেষ করে এমন কয়েকটি দেশ, এই চীন, পাকিস্তান, মালদ্বীপের প্রেসিডেন্টও যদিও তিনি আসছেন, অর্থাৎ তাদের কাছে আরও এই এনডিএ জোট সরকারের কাঠিন্য তুলে ধরা বা অনেক বেশি আরও সেই শক্তিশালী হিসেবে অবতীর্ণ হওয়া, এই চ্যালেঞ্জটা কি মোদির কাঁধে অনেকটা বেশি ন্যস্ত হলো বলে মনে করছেন? এটা খুব চ্যালেঞ্জিং। দেখুন, যে কোনো কোয়ালিশন পরিচালনা করা যেমন চ্যালেঞ্জিং, বিদেশ নীতি পরিচালনা তার চাইতে চ্যালেঞ্জিং। এটা দেখা যাচ্ছে ইউপিএ 1 ছিল 2008 সালে, ইউএস ডিল হয়েছিল, সেখানে সমর্থন হয়েছিল, সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু সরকার করেনি। কিন্তু এই ক্ষেত্রেও দেখা বন্ধুত্ব রয়েছে। নীতিশ কুমার যিনি ব্যক্তি, তিনি কখন কোন জোটে থাকেন বলা খুব মুশকিল। অর্থাৎ তিনি এবং চন্দ্রবাবু মানে খুব ভালো রেকর্ড রয়েছে তা নয়। এখন তারা স্বার্থের জন্য আছেন এনডিএতে, তার যদি কোনো মনে হয় কোনো বিষয় করবে, সমর্থন প্রত্যাহার করতে, তাদের সাথে আপোষ করতে হবে। বিদেশিদের ক্ষেত্রেও শুধু মোদী, ভারত মোদী ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছে, এই ইমেজটা কাজে, অর্থাৎ এখানে কিছু নমনীয় হয়ে যেতে পারে। এই যে নতুন সরকার গঠিত হবে, এই বছর সরকার আর এই আগামী 5 বছরের যে মোদী, সেই মোদী নমনীয় হতে পারে অ্যালায়েন্স পলিটিক্যাল পার্টিস। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে সবসময় যে একটা দুটো দিক রয়েছে, একটা হচ্ছে মোদী হ্যাঁ তো নামুমকিন হ্যাঁ, একটা পজিটিভ, একটা অ্যাসার্টিভ, আবার পাশাপাশি এটা হচ্ছে পার্সোনালিটিকে বোঝা, ব্যক্তিকে বড় করে দেখানো, ভারতীয় মোদী, এটা তো ঠিক নয়। এটা কোথাও একটা ক্ষমতার অপব্যবহার হয়, অর্থাৎ এইটা থেকেও বেরিয়ে আসছে পজিটিভ না, কিছু কিছু কাজে দিয়েছে অবশ্যই, অনেক ভয় পেয়েছে, অনেক দেশ আমাদেরকে সমীহ করছে। পাশাপাশি এটা কিন্তু লং টার্মে ভারতের ডেমোক্রেসির কথা এটা খুব একটা ইতিবাচক নয়, এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাকও আসছে। সুতরাং এটা একটা ভাববে, সাউথ ব্লক এটা ভাববে, আশা করি সাউথ ব্লকে অনেক পণ্ডিত মানুষজন রয়েছে বিদেশ মন্ত্রকে, সেটা এবং গভর্নমেন্টের এখন যে পলিসি হবে সেটা আগের মতো হবে না, একটু নমনীয় হবে বলে আমার মনে হয়। খুব তাৎপর্যপূর্ণ, কারণ যে পরিস্থিতিগুলো চলছে এবং দেবাশিস বাবু যেগুলো বলছেন, আমরা কিন্তু আরো বিস্তারিত এই বিষয়ে জানবার চেষ্টা করছি। এবং দেবাশিস বাবু, সব মিলিয়ে যে ছবিটা আজকে আমরা দেখতে পাবো, কারণ মানে শেষবারও আমরা দেখতে পেয়েছি একটা ঝাঁ চকচকে ছবি ছিল, এবারও কার্যত সেভাবেই একটা ঝাঁ চকচকে ছবি খুব স্বাভাবিকভাবে সামনে আসতে চলেছে। কিন্তু সব মিলিয়ে যে বৈদেশিক প্রফর্মার জায়গা বা বিদেশি যে সমস্ত দেশগুলো তাদের কাছে একটা বার্তা দেওয়া, এটা কতটা আরো স্ট্রং হতে পারে এবার মনে হচ্ছে? দেখুন, বিশ্বের বিভিন্ন দেশকে দু ধরনের বার্তা দিই আমরা। একটা হচ্ছে যে শত্রু দেশ চায়না, পাকিস্তান, তাদেরকে আমরা বার্তা দেই, আমরা বন্ধুত্ব স্বীকার করো, যে আমাদেরকে আক্রমণ করো, আমরা প্রতি আক্রমণ করব। আবার অনেক দেশ আমরা বার্তা দেই না, ভারত মানবাধিকার রক্ষায়, মানবিক নিরাপত্তা রক্ষায় মানে যে ভূমিকা পালন করেছিল, বর্তমানে ভবিষ্যতে করবে। হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্রের সংকট, প্রতিষ্ঠা ভারত রক্ষা করেছে। আমরা আগের সরকারের সময় দেখেছি যে মানে আফগানিস্তান সরকার ছিল, গণতান্ত্রিক সরকার ছিল, এবং সেখানে আমরা পার্লামেন্ট ভবন তৈরি করেছিলাম, আফগানিস্তানে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করেছিলাম, এবং বিভিন্ন গণতন্ত্র প্রতিষ্ঠানে ইনডাইরেক্টলি আমরা সমর্থন, ডিরেক্টলি যেহেতু অন্য দেশ অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যায় না, অর্থাৎ আরো দু রকমের পথ খোলা রাখে। এটা হচ্ছে যে দেশ ভারতকে মানে
ভারতের প্রতি হস্টালিটি দেখাবে, শত্রুতা দেখাবে, ভারতকে থ্রেট দেবে, নিরাপত্তা বিঘ্ন দেবে, তাদের প্রতি আর যেই দেশগুলো ভারতের সাথে সবসময় ভারত আরো বেশি করে সুসম্পর্ক রাখতে উদ্যোগ নেবে। এবং এই সুসম্পর্ক আদান প্রদান বা ডায়লগ অর্থনৈতিক সমৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটা মেকিং ইন্ডিয়া প্রজেক্টের একটা অন্যতম মানে দিক হচ্ছে অর্থনৈতিক মেলবন্ধন ঘটানো। ভারতের যে ডায়াসপোরা, ভারতীয় বংশ, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে। আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ এবং মিডল ইস্টে যারা ইন্ডিয়ান ডায়াসপোরা আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এরা হচ্ছে কাজ করে এই দেশের সাথে ভারতের বিদেশিদের ক্ষেত্রে ব্রিজের করে ডায়াসপোরা, অর্থাৎ এখানে তার ভূমিকাটাও আগামী দিন আমার মনে হয়। একদমই। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ জানাবো আজকে জিরো আউট আমাদের সঙ্গে থাকার জন্য। খুব সুন্দর একটা বিশ্লেষণ। শুধু তাই নয় মনিমা, তুমি একটা জিনিস দেখো যে আপাতভাবে নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণের দিকে যেমন তাকিয়ে রয়েছে গোটা দেশ, শুধু তাই নয় গোটা বিশ্ব, এবং তাবর রাষ্ট্রপ্রধানরা কিন্তু আজকে উপস্থিত থাকবেন। এবং সব থেকে বড় কথা, এই নতুন ভূমিকা বলা যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মূলত কোন নতুন অবতারে অবতীর্ণ হতে চলেছেন নরেন্দ্র মোদী, এনডিএ জোট সরকার, এবং একদম গোটা বিশ্বের কাছে সুসম্পর্ক ভারতের সঙ্গে কোন কোন দেশের বজায় থাকে, কোন কোন দেশ পায় আরো কড়া বার্তা, তা তো সময় বলবে। নজর থাকবে সেদিকে।